ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল বেশ কিছু বছর আগে। তো এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে কবির, এবং তার একটা কোম্পানি ছিল। তার কোম্পানির নাম ছিল যে কবির কনস্ট্রাকশন, এরকম একটা নাম ছিল। আর আপনারা হয়তো বুঝতেই পারছেন যে তার কোম্পানির কাজটা কি ছিল, যেহেতু আপনাদের নামের মধ্যে বলে দেওয়া হয়েছে যে কনস্ট্রাকশনের কাজগুলা। তো তিনি মোটামুটি ভালোই কন্ট্রাক্ট পান তার কোম্পানিতে, যদিও কোম্পানিটা তেমন বেশি একটা বড় ছিল না, মোটামুটি ছোটই বলা চলে। কিন্তু তারপরও তিনি বেশ কিছু সরকারি প্রজেক্ট পান এবং ছোটোখাটো কিছু সরকারি প্রজেক্টের কাজও তিনি করেন, যার কারণে মূলত তার সুনামটা আরও বেড়ে যায়। এবং এমনিতেও তার কিছু রাজনীতিবিদদের সাথে সম্পর্ক ছিল, সেই সুবাদে তিনি বেশ কিছু কাজ পেতেন আর কি। তো গাজীপুরের একটি বাংলো বাড়ি ছিল পুরাতন। তো সেই বাংলো বাড়িটির একটা কন্ট্রাক্ট তিনি পান। কিন্তু প্রজেক্টটা তিনি দেখেন যে ছোট প্রজেক্ট, কিন্তু অনেক লাভ হবে তার। তো সেই সুবাদে তিনি কন্ট্রাক্টটা পেয়ে মোটামুটি খুশি হন, এবং তিনি একবার ভাবেন যে সে নিজের চোখে যেয়ে সেই বাড়িটা দেখে আসবেন। মূলত তার কাজটা হচ্ছে যে সেই বাড়িটা ভেঙে নতুন করে আরেকটা নির্মাণ করা, এটাই ছিল তার কাজ। আর বাড়িটা ছিল অল্প কিছু জায়গার মধ্যেই। তো তিনি খুশি হয়ে তার পরিচিত একজন কাজিন ছিল, ইঞ্জিনিয়ার, তার নাম ছিল রশিদ। তিনি তাকে খবর দেন, এবং তিনি অফিস আওয়ার যখন শেষ হয় তখন তিনি সেই গাজীপুরের দিকে রওনা হন, তিনি আর তার ড্রাইভার। এবং পথের মধ্যে সেই রশিদ নামে যে ইঞ্জিনিয়ার, তার একজন কাজিন, তাকেও নিয়ে যান তিনি। এরপর একটা সময় তারা সেই বাংলোটার কাছে এসে গাড়ি থামায়। আর যেহেতু সেই রশিদ, তার যে কাজিন, সেই রশিদের বাড়ি গাজীপুরের মধ্যেই ছিল, তখন সে তাকে জিজ্ঞেস করে যে ভাইয়া, এইটাই কি তোমার প্রজেক্ট? তখন কবির সাহেব বলে যে হ্যাঁ, এইটাই আমার প্রজেক্ট। তখন সেই রশিদ সাহেবের মুখটা কেমন যেন একটু গোমরা হয়ে যায়, এবং তার চেহারার মধ্যে যে একটা ভয়ের ছাপ, তা স্পষ্ট হয়ে ওঠে। তখন তিনি তাকে বলে যে ভাই, আপনি এই প্রজেক্টটা ছেড়ে দেন। এটা খুবই ভয়ানক একটা বাংলো। এই এলাকার আশেপাশে সবাই এই বাংলোটার ব্যাপারে জানে যে এটা খুবই ভয়ঙ্কর। সবাই এটাকে ভূতের বাড়ি বলে। এখানে দিনের বেলাতেও কেউ ভয়ে আসে না। আর আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো, যে তারা যখন ওই বাড়িটার কাছে আসেন তখন প্রায় বিকেল শেষের দিকে, হয়তো আর কিছুক্ষণ পরে অন্ধকার হবে, এরকম একটা সময়। তো সেই রশিদের মুখে কবির সাহেব এই কথা শুনে তিনি অনেকটা হেসেই উড়িয়ে দেন, এবং বলে যে রশিদ, এখনকার দিনে কি এই সমস্ত ভূত টুত আছে? আর তুমি একজন ইঞ্জিনিয়ার মানুষ, তোমার মুখে এই সমস্ত কথা মানায় না। তো তারপরও সেই রশিদ, তিনি ভিতরে যেতে চায় না। তো আর কি করার, তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা গাড়িতেই বসো, আমি একটু জায়গাটা ভেতরে গিয়ে দেখে আসি। এবং সেই রশিদ তাকে নিষেধ করে যে ভাই, আপনার যাওয়ার প্রয়োজন নাই। আপনি এই প্রজেক্টটা না করেন, আপনি অনেক প্রজেক্ট পাবেন, এরকম অনেক কন্ট্যাক্ট পাবেন, যেহেতু আপনার কর্মই এটা, আপনি বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট পাবেন। কিন্তু কবির সাহেব সেইগুলো আর কর্ণপাত করে না। তিনি সোজা সেই বাংলোটার ভিতরে চলে যান। তো ভিতরে যেয়ে তিনি দেখতে পান যে একটা বাড়ি, 2 তলা হবে, ভেতরে সিঁড়ি আছে, এবং বাড়িটা মোটামুটি ভালোই পুরানো।
আর দরজার মধ্যে যেহেতু কোনো তালা ছিল না, দরজাটা এমনিতেই মানে একটু আবজানো ছিল, তিনি সেই দরজাটা খুলে ভেতরে ঢোকেন। তো ভেতরে ঢুকে তিনি দেখেন যে ভেতরের পরিবেশটা একটা ছাড়া বাড়ির অবস্থা যেরকম হয়, বিভিন্ন জায়গায় মাকড়সার জাল টাল ধুলা বালু দিয়া একদম পুরো মানে জরাজীর্ণ একটা অবস্থা। তো তিনি চারিদিকে দেখতে থাকেন বাড়িটার, কিন্তু তার চোখটা একটা মানে দেয়ালের মধ্যে একটা মানে একটা ছবির ফ্রেমের দিকে এসে আটকে যায়। তিনি সেখানে দেখতে পান যে একটা মেয়ের ছবি, এবং মেয়েটা অপরূপ সুন্দরী ছিল। তো তিনি সেই ছবিটার দিকে কতক্ষণ তাকাইছিলেন সেটা তিনি বলতে পারেন না, বাট ছবিটা তিনি দেখতেছিলেন। একটা সময় তার যেমন ঘোর কাটে, তো যখন তার ঘোরটা কাটে তার কাছে মনে হয় যে তিনি ছবিটার দিকে অনেক সময় নিয়ে তাকাইছিলেন, এরকম তার কাছে মনে হয়, যে কোনো একটা কারণে যাই হোক। তখন তিনি মানে আশেপাশটা আবার দেখা শুরু করেন যে চারিদিকে ধুলা বালু। তো তিনি একটা জিনিস যেটা শুনছিলেন যে এই বাড়িটা কিন্তু অনেক দিন যাবৎ কেউ থাকে না, কিন্তু এই অনেক দিন যাবৎ কেউ থাকে না, বাড়ির মধ্যে কিচ্ছু নাই, চারিদিকে ধুলা বালু পড়ে আছে, কিন্তু এই ছবিটা এখানে কিভাবে আসলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই ছবিটার মধ্যে মানে কোনো ধরনের ধুলাবালু নাই, মানে মনে হচ্ছে যে চকচকে একটা ছবি, মানে হয়তো বা দু এক দিনের মধ্যেই কেউ টাঙাইছে, এরকম একটা অবস্থা। তো এই বিষয়টা তিনি ভাবতে ভাবতে তিনি আবার চিন্তা করেন যে না, এইগুলো আমার ভাবার প্রয়োজন কি? আমি একজন কন্ট্রাক্টর, আমার কাজ যেটা আমি সেটা করি, আমি একটা ছবি নিয়ে ভাবার প্রয়োজনটা কি? তখন তিনি মানে এরকম ভাবতে ভাবতে চারিদিকটা দেখতে থাকেন। তো হঠাৎ তিনি মানে একটা শব্দ পান, যে শব্দটা ছিল এরকম যে মানে পিয়ানো বাজালে যে একটা শব্দ হয়, সেম ওরকম একটা মিউজিকের শব্দ পান। তখন তিনি মানে সেই শব্দের যে উৎস, যে সাউন্ডটা কোথা থেকে আসতেছে, এইটা মানে এটা খোঁজার চেষ্টা করেন, এবং সেটা এই সাউন্ডের শব্দটা ফলো করে তিনি মানে ওই বাড়িটার মধ্যে হাঁটতে থাকেন। তো তিনি একটা সময় বুঝতে পারেন যে আসলে শব্দটা আসছে মানে সেই ২ তলার উপর থেকে। তো তিনি সেই যখন ২ তলার উপরে যান, তো তিনি সেখানে গিয়ে মানে হাতের ডান পাশে থেকে শব্দটা আসে। তিনি হাতের ডান পাশে সেই একটা রুমের মধ্যে যান, এবং সেইখানে গিয়ে দেখেন যে সেই রুমটার মধ্যে যখন তিনি প্রবেশ করেন, তিনি দেখেন যে আসলে সেই রুমটা মানে পুরাই ফাঁকা একটা রুম। সেখানে কোনো ধরনের পিয়ানো নাই, কিন্তু সেই রুমটার মধ্যে ঢোকার পরে তার মনে হইল যে এই রুমটার মধ্যেই সেই পিয়ানোটা বাজানো হইতাছে। মানে তার মনে হইতাছে যে জিনিসটা হয়তো একটা পিয়ানো এই ঘরের মধ্যে কেউ বাজাইতাছে, কিন্তু আসলে পিয়ানোটা অদৃশ্য, রুমটা পুরো ফাঁকা। তো এটা দেখে তিনি মূলত একটু ভয় পেয়ে যান, এবং তিনি সেইখান থেকে নেমে আসার চেষ্টা করেন যে আসলে এরকম অদ্ভুত ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই। আর তিনি যেহেতু একটু মানে যদিও ঘটনাটা মোটামুটি অনেক আগের, কিন্তু তারপরও তিনি ওই সময়টাতে অনেকটা আপডেট ছিলেন, যার কারণে তিনি ভূত পেতে তেমন একটা বিশ্বাস করতেন না। তো সেদিন তার কাছে একটু বিষয়টা অন্যরকম লাগে, যার কারণে তিনি সেখান থেকে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসেন। তো নিচে নেমে এসে তিনি যখন সেই দরজার দিকে যাবেন, সেই দরজার দিকে যাওয়ার সময় তিনি মানে সেই ছবির ফ্রেমটার দিকে আরো একবার তার চোখ যায়। তো তিনি মানে এবার পুরোপুরি অবাক হয়ে যান যে যেই জায়গাটাতে তিনি সেই ছবির ফ্রেমটা দেখছিলেন, কিন্তু সেখানে কোনো ধরনের ছবির ফ্রেম নাই। সেই জায়গাটাও মানে ধুলাবালু পড়া, মনে হইতাছে যে মাকড়সার জাল টাল বিভিন্ন ধরনের, মানে মনে হইতাছে এখানে তিনি দেখেননি। তো তিনি মানে চারিদিকটা আরেকবার খেয়াল করেন যে আসলে কি তিনি সত্যি কি এখানে ছবির ফ্রেমটা দেখছিলেন নাকি অন্য কোথাও দেখছিলেন। তো তার স্পষ্ট মনে আছে যে তিনি রুমটার মধ্যে ঢুকেই দেখেছিলেন, কিন্তু আসলে তিনি পরবর্তীতে দেখেন যে আসলে সেই ছবির ফ্রেমটা কোথাও নাই, সেই জায়গাটা পুরোই ফাঁকা। তখন তার মনের মধ্যে আরো একটু ভয় ধরে যে আসলে তার সাথে এগুলা কি ঘটতাছে। তো
এই বিষয়টা তিনি চিন্তা করে তিনি মানে সেই এই মানে সেই বাড়ি থেকে বের হবেন, সেই দরজার দিকে আসতে থাকেন। তো হঠাৎ করে মানে একটা দমকা হাওয়াটা ছিল এরকম যে মনে হইল যে তার পেছন থেকে সেই হাওয়াটা আসলো এবং তার শরীরে একটা গরম বাতাস লেগে সেই দরজাটা গিয়ে ধপাস করে লেগে গেল। মানে এটা যখন মানে একটা শব্দ হয় পুরো বাড়িতে মানে চারিদিকে নিস্তব্ধ, কিন্তু এরকম একটা মানে অনেক জোরে একটা শব্দ হয় যাতে মানে সেই শব্দটার সাথে তারা একদম ভেতরটা সহ কেঁপে ওঠে। তো তখন তিনি মানে দরজাটার কাছে যান এবং দরজাটা টান দেন, কিন্তু তিনি দেখেন যে মনে হইতেছে যে দরজাটা বাহির থেকে লাগানো, এরকম তার কাছে মনে হয়। কিন্তু আসলে একটা বাতাস আসলে দরজাটা হয়তো লাগতে পারে, কিন্তু একবারে যে বাহিরে থেকে মানে আটকানো হয়ে যাবে এরকম এরকম তো কোনো বিষয় না। তো তিনি দরজাটা অনেকক্ষণ টানাটানি করেন, একটু শব্দ করেন, কিন্তু তিনি দরজাটা খুলতে পারেন না এবং তিনি যখন মানে চিৎকার করে ডাকতে থাকেন, কিন্তু তিনি তখনও কোনো মানে তার কাছে মনে হইতাছে যে তার এই শব্দগুলা মানে একটুও বাইরে যাইতাছে না, সম্পূর্ণ শব্দগুলা তার ভিতরেই আছে। তখন তিনি একটা কাজ করেন যে তিনি বাড়িটাতে যখন ঢোকেন তখন তিনি দেখতে পান যে বাড়িটার সামনে উপরে সামনে বারান্দা আছে। তো তিনি এক কাজ করেন যে মানে চিন্তা করেন যে তিনি ২ তলায় যাবেন। ২ তলায় যেয়ে সেই বারান্দা দিয়ে তার সেই কাজিনকে এবং তার ড্রাইভারকে ডাকবেন এসে, যাতে তারা তাকে নিয়ে যায় সেখান থেকে। তো এর আগে তিনি পিয়ানোটা ঠিক যেই দিকটায় দেখছিলেন এর অপর দিকে তিনি যান সেই বারান্দাটা খোঁজার জন্য, যে বারান্দায় যাওয়ার রাস্তাটা। ঠিক তখনই তিনি মানে একটা ঘরের সামনে মানে ওইখানে আরেকটা রুম ছিল ২ তলার মধ্যে। সেই রুমের দরজার কাছে যখন যান তিনি মানে একটা গোঙানোর শব্দ পান। তার কাছে মানে মনে হইতাছে কেউ একজন হয়তো গোঙাইতাছে। তখন তিনি সেই রুমটার মধ্যে উঁকি মারেন যে আসলে এই রুমটা থেকে হয়তো গোঙানোর শব্দটা আসতেছে। তো তিনি সেই রুমটার দিকে যখন উঁকি দেন তিনি যেই দৃশ্যটা দেখেন এটা দেখার জন্য তিনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। তিনি সেখানে দেখতে পান যে একটা সুন্দরী একটা মেয়ে, সে একটা খাটের মধ্যে শোয়া অবস্থায়, তার গলাটা কেটে ফেলা হয়েছে, তার মাথাটা মানে অনেকখানি দূরে পড়ে আছে এবং তার গলা দিয়ে মানে রক্ত যেমন মানে ছিটা ছিটা বের হইতাছে। মানে দেখে মনে হইতাছে এই মাত্র মানে এই হত্যাটা করা হয়েছে। তখন তিনি এটা দেখে খুবই ভয় পেয়ে যান এবং জোরে চিৎকার দিয়ে সেখান থেকে একটা দৌড় দেন। এক দৌড়ে তিনি সেখানে মানে বারান্দার দিকে যাওয়ার চেষ্টা করেন। মানে বারান্দা বলতে যে আপনারা অনেক হয়তো দেখে থাকবেন যে ডুপ্লেক্স সিস্টেমের যে বাড়িগুলা, তো ওরকম বাড়ির মধ্যে যেমন ছাদের মতো থাকে ছোট্ট এবং তার উপরে আরেকটা ছাদ থাকে, এরকম একটা অবস্থা। তখন তিনি সেই ছাদের দিকে যান। তো তিনি যখন সেই ছাদে মানে সেই ছাদের যে একটা করিডোর থাকে ওইটা দিয়ে দৌড়ে যখন সেই ছাদের দিকে যান, দরজাটা পার করেন, তখন তিনি সেখানে দেখতে পান যে সেই গলা কাটা লাশটা সেই ছাদের মধ্যে শোয়ানো। তো এইটা দেখে তিনি যখন মানে আবার পেছন দিকে আসবেন, তিনি ঠিক তখন তার পেছনেও সেই গলা কাটা লাশটাকে দেখেন যে দাঁড়ায় আছে এবং তার মানে গলা দিয়ে ছিটকে ছিটকে রক্ত পড়তাছে। তখন তিনি মারাত্মক ভয়ে তিনি মানে অপর যে একটা দিক খালি ছিল সেই দিকটা যান। মূলত সেই দিকটায় গেলে যেমন সেই ছাদের একটা পাশ আর কি। তো তিনি যখন তার এতটুকু মনে আছে তিনি এক দৌড়ে সেই ছাদের কিনারে যান এবং কেউ একজন তাকে ধাক্কা মেরে ফেলে দিতেছে, এরকম তিনি মানে অনুভব করেন। তারপরে তার আর কিছু মনে নাই। তো পরবর্তীতে যখন তার জ্ঞান ফিরে তিনি দেখেন যে তিনি হাসপাতালের বেডে এবং তাকে জিজ্ঞেস করা হয় সে কি হয়েছিল সে বাড়িতে যাওয়ার পরে। তিনি দেখতে পান যে তার সেই কাজিন এবং তার ড্রাইভার তারা বলতাছে যে মানে তারা নাকি
দেখ মানে দেখতেছে যে সে অনেকক্ষণ ধরে আসতেছে না। তখন তারা নাকি তাকে খোঁজার জন্য সেই বাড়ির মধ্যে যায়। তখন তারা দেখতে পায় যে সেই মানে ওই বাড়িতে যখন তন্ন তন্ন করে তাকে খোঁজা হয়, প্রথম তাকে খুঁজে পাচ্ছিলেন না। পরবর্তীতে যখন তাকে তন্ন তন্ন করে খোঁজা হয়, তখন তাকে দেখা যায় যে সেই ডুপ্লেক্সের যে ছাদটা ছিল, সেই ছাদের নিচে আরেকটা আবার মানে নিচে যে বারান্দার মতো ছিল, সেই বারান্দার ছাদে পড়ছে। কিন্তু তিনি যদি মানে সেখান থেকে বারান্দার ছাদ থেকে যদি তিনি নিচে পড়ে যেতেন, তাহলে সেখানে মানে অনেক ধরনের ইট-মিট রাখা ছিল। আমাদের হয়তো যদি আমি বুঝিয়ে বলতে চাই যে, অনেক ধরনের ইট থাকে, যেমন বিল্ডিং এর যে ভাঙাচূরা থাকে, অনেক ধরনের রড বেরিয়ে থাকে, এরকম টাইপের অনেক ধরনের ইট সেখানে ফালানো ছিল। তো সে যদি ওই বারান্দার ছাদ থেকে যদি নিচে পড়ে যেত, তাহলে হয়তো তার বড় কোনো দুর্ঘটনা হইতো। তখন তাকে সেখানে তারা দুজন দেখে পরবর্তীতে সেই এলাকার আরো মানুষজনের সাহায্য নিয়ে তাকে সেইখান থেকে উদ্ধার করে এবং তাকে হসপিটালে নিয়ে আসেন। তিনি শরীরের বেশ কয়েক জায়গায় মানে আঘাত পান। তো পরবর্তীতে তারা সেই বাড়িটার ব্যাপারে আরো খোঁজ নেওয়ার চেষ্টা করেন। তখন তারা জানতে পারেন যে এই বাড়িটা নাকি সেই ব্রিটিশ আমল থেকে এখানে আছে। এই বাড়িটা যে কখন নির্মাণ করা হয়েছে এটা অনেক মানুষই বলতে পারে না। অনেকে বলে মানে অনেকে লোকমুখে শোনা এবং অনেকে বলে যে এটা সেই ব্রিটিশ আমল থেকে করা হয়েছে বাড়িটা, এবং সেই ব্রিটিশ আমলে নাকি একটা ব্রিটিশ নারী এবং পুরুষ এখানে থাকতো, এবং পরবর্তীতে একটা সময় মানে কি একটা মানে ঝগড়াঝাটি করে হয়তো সেই ব্রিটিশ নারীটাকে এই বাড়িতে হত্যা করা হয়েছিল। তো তারপর থেকে এই বাড়িটা এরকম খালি পড়ে আছে, এবং এখানে মানে অনেক মানুষ গেছে, তারা নাকি বিভিন্ন ধরনের ভয় পাইছে, এবং অনেক নেশাখোররাও নাকি এই বাড়িতে তারা মানে নেশা করার জন্য একটা আস্তানা বানানোর চেষ্টা করছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের লাশ সেখান থেকে পাওয়া যেত। তো যাই হোক ভিউয়ার্স, যে এই ঘটনাটা কতটুকু সত্য এটা আমি জানি না। তো এই ঘটনাটা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ফ্রেন্ড বলতে যে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড, যদিও তার সাথে আমার তেমন একটা দেখা হয় না। যেমন আমার ফ্রেন্ড কলেজে পড়ে, সেই সুবাদে তার সাথে তার পরিচয়, এবং সে একদিন আমার কাছে আসে। তখন তিনি আমার এই কালো আত্মার মানে কাহিনীগুলা শুনে সে আমাকে এই ঘটনাটা বলে। তো আমি জানি না কতটুকু সত্য ঘটনাটা, কিন্তু আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিউয়ার্স, ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।